মানি লন্ডারিং এই টার্মটার সাথে আমরা সবাই পরিচিত। আর আজকের গল্পটা মূলত একজন সাধারণ ছেলের মানি লন্ডারিং জগতের কিং হয়ে ওঠার গল্প। একজন সাধারণ পার্কিং স্টাফ ক্লায়েন্টদের অবৈধ টাকা বিদেশে পাচারের চাকরি নেয়, আর এভাবে সে পুলিশ, প্রশাসন, মাফিয়া সবাইকে ঘোল খাইয়ে হয়ে ওঠে কোটি কোটি টাকার মালিক। কিন্তু শেষ পর্যন্ত এই কালো টাকার সাম্রাজ্য তার কি পরিণতি ডেকে এনেছিল জানতে হলে চলুন দেখে আসি স্প্যানিশ সিনেমা দ্য কুরিয়ারের এক্সপ্লানেশন। তবে শুরু করার আগে ভিডিওটাতে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। মুভির শুরুতে হংকংয়ের একটি শিপিং পোর্ট দেখা যায়। সেখানে একটা স্পেশাল কন্টেনার ট্রাকে উঠানোর পরে দুই গাড়ির সিকিউরিটির সাথে সেটাকে বাইরে নিয়ে আসা হয়। এরপরে কন্টেনারটা একটা গোডাউনে নিয়ে যাওয়া হয়। কন্টেনার খোলার পরে দেখা যায় ভেতরে বিপুল পরিমাণ টাকা নিয়ে একজন লোক বসে আছে। এই লোকটার নাম ইভান। সে স্পেন থেকে প্রায় ১,৫০০ কোটি ইউরো ডেলিভারি দিয়ে হংকংয়ে এসেছে। আর এই সমস্ত টাকাই কিন্তু ব্ল্যাক মানি। ইভান ক্লায়েন্টের হয়ে এসব ব্ল্যাক মানি বিদেশে পাচারের কাজ করে। বিনিময়ে সে ৩% কমিশন নেয়, আর এই টাকার ভেতরেও তার সেই ৩% কমিশন আছে। তবে কয়েক বছর আগেও কিন্তু ইভানের জীবন অন্যরকম ছিল। সে খুবই সাধারণ একটা ফ্যামিলিতে বিলং করত। পরিবারকে সাপোর্ট দেবার জন্য ইভান একটা হোটেলের সামনে দাঁড়িয়ে থাকত। সে কাস্টমারদের গাড়ি পার্কিং লট থেকে হোটেলের সামনে এনে দিত। এতে যে যা টিপস দিত সেই টাকাতে কোনো রকমে দিনাতিপাত করত। তো প্রতিদিনের মতো কাজ সেরে সে বাড়ি ফেরার সময়ে কনস্ট্রাকশন সেক্টরের বেশ কিছু পোস্টার দেখতে পায়। পোস্টার দেখে তার মাথায় আইডিয়া আসে এই সেক্টরে কিছু একটা করা যায় কিনা। এসব প্ল্যানিং করতে করতে সে বাড়ি ফিরে দেখে তার বাবা টিভিতে নিউজ দেখে সরকারকে গালাগাল দিচ্ছে। আসলে ইভান যখন ছোট ছিল তখন কিন্তু তাদের এত অভাব ছিল না। তার বাবা রেস্টুরেন্ট খোলার জন্য ব্যাংক থেকে লোন নেয়। সে বছর অলিম্পিক গেমের আসর ছিল, তাই ট্যুরিস্টের কারণে তাদের খুব ভালো ব্যবসা হয়। কিন্তু পরের বছর থেকে ব্যবসায় ব্যাপক ধস নামে। এমনকি দেশের রিজার্ভের অবস্থাও তাইরে নাইরে হয়ে যায়। ফলে এর খেসারত দিতে হয় ছোট ব্যবসায়ীদের। এই জন্য ইভানের বাবার ব্যবসাটা বন্ধ হয়ে যায় এবং ব্যাংকের লোন পরিশোধ করতে গিয়ে তারা প্রায় পথে বসে যায়। তো সেই থেকেই তাদের এমন দুর্দশা চলছে। যাই হোক, বাড়িতে ফ্রেশ হয়ে ইভান বন্ধুদের আড্ডায় যায়। সে কনস্ট্রাকশন সেক্টরের পোস্টারগুলো দেখে একটা প্ল্যান বানিয়েছে। সে বন্ধুদের সাথে প্ল্যানটা শেয়ার করে। প্ল্যানটা হলো তারা অল্প দামে দুর্বল ভাঙাচোরা বাড়ি কিনবে। এরপরে তারা বাড়িগুলো সার্ভিসিং করিয়ে বেশি দামে বিক্রি করবে। এভাবে অনেক টাকা লাভ করা যাবে। তবে ইভানের বন্ধুরা তার এই প্ল্যানকে পছন্দ করে না, কারণ এতে অনেক ক্যাশ টাকা প্রয়োজন। আর তারা যে ব্যাংকে লোন নেবে সেটাতেও তো অনেক ঝামেলা। এই জন্য কেউই ইভানকে সাপোর্ট দেয় না। তো ইভান এই জন্য একটু আপসেট হয়। পরের দিন সে আবারও কাজের সন্ধানে রেস্টুরেন্টের সামনে আসে। তখন সে একজন মাতাল ধনী লোককে দেখতে পায়। তার এক সহকর্মী তাকে জানায় এই লোকটা পার্লামেন্টের এমপি। এটা শোনার পরে ইভান এই লোকটাকে টার্গেট করে। ড্রিঙ্ক এবং পার্টি শেষ করে লোকটা যখন বের হচ্ছিল, ইভান তখন লোকটার গাড়িটা হোটেলের সামনে নিয়ে আসে। লোকটা ঠিকমতো হাঁটতেও পারছিল না। ইভান এই সুযোগটা কাজে লাগিয়ে লোকটাকে বলে, আপনি আমাকে ৩০০ ইউরো দিলে আপনাকে জায়গা মতো পৌঁছে দেব। লোকটা ইভানকে বলে, তুমি যদি সঠিক সময় আমাকে পৌঁছে দাও তাহলে তোমাকে ৫০০ ইউরো দেব। তো ইভান লোকটাকে গাড়িতে বসিয়ে টান মারে। সারা রাত গাড়ি চালিয়ে সে লোকটাকে জায়গা মতো এনে নামিয়ে দেয়। লোকটা এখানে একটা টাকা ভর্তি ব্রিফকেস ডেলিভারি দিতে এসেছিল। লোকটা একটা বাড়িতে কড়া নাড়লে একজন মহিলা দরজা খুলে দেয় এবং দুজনে ভেতরে চলে যায়। ইভান এদের হাবভাব দেখে বুঝে যায় এরা কোনো অবৈধ ডিল করছে। তো লোকটা ব্রিফকেস ডেলিভারি দিয়ে বাইরে আসে এবং ইভানকে তার পারিশ্রমিক দেয়। তবে গত রাতে লোকটা বলেছিল সে ইভানকে ৫০০ ইউরো দেবে, কিন্তু এখন সে ইভানকে মাত্র ৩০০ ইউরো দেয়। তার উপর আবার ইভানকে গাড়ি থেকেও নামিয়ে দেয় এবং বাস ধরে বাড়ি ফিরতে বলে। এতে ইভান বুঝে যায় এই রাজনীতিবিদদের কেন এত বজ্জাত বলা হয়। তো লোকটা চলে গেলে ইভান সামনের বাড়িটাতে কড়া নাড়লে আবারও আগের মহিলাটা বেরিয়ে আসে। এই মহিলার নাম হলো মেরি। ইভান মেরিকে বলে, আমি জানি না ওই লোকটা আপনার হয়ে কি কাজ করে, তবে আমি ওর চেয়ে অনেক ভালোভাবে কাজটা করতে পারবো। তাছাড়া ও আপনার ব্রিফকেস থেকে টাকা চুরি করেছে। এরকম একটা বাটপার লোককে বিশ্বাস না করে একবার আমাকে বিশ্বাস করে দেখুন, আমি আপনাকে ঠকাবো না। ইভানের কথা শুনে মেরি বেশ অবাক হয়। তবে টাকা চুরির ব্যাপারটা খতিয়ে দেখার জন্য সে ভেতরে গিয়ে ব্রিফকেসের টাকা গুনে দেখে সত্যিই ভেতরে বেশ কিছু টাকা কম আছে। এতে সে ধারণা করে লোকটা নিয়মিত টাকা চুরি করে তাকে প্রতারণা করছে। এই জন্য সে বাইরে ফিরে এসে ইভানকে কাজের জন্য রেখে দেয় এবং জানায় প্রতিটা কাজ কমপ্লিট হওয়ার পরে ইভানকে ১০,০০০ ইউরো করে দেওয়া হবে। তবে কি কাজ এসব বৃত্তান্ত না শুনেই সে রাজি হয়ে যায়। কাজ পাওয়ার পরে ইভানের আনন্দ আর ধরে কে। আসলে সে এখানে একটা ট্রিক্স খাটিয়েছে। ওই লোকটা যখন মাতাল হয়ে ঘুমিয়ে পড়েছিল তখন তেল পাম্পে গাড়িতে তেল ভরার সময়ে ইভান এক ফাঁকে ব্রিফকেসটা খুলে দেখে ব্রিফকেস ভর্তি টাকা। তখনই সে ওখান থেকে কিছু টাকা চুরি করে নেয়
আর এখন সেই জেদ ধরেই সে ওই লোকটাকে ফাঁসিয়ে এই কাজটা হাতিয়ে নেয়। যাই হোক, ইভানকে প্রথম কাজ দেওয়া হয় একটা ঘোড়া ডেলিভারির। ইভান ফ্রান্সিসকো নামের এক লোকের বাড়িতে ঘোড়াটা ডেলিভারি দেয়। ফ্রান্সিসকো তার মেয়ে লেতিসিয়ার বার্থডেতে ঘোড়াটা গিফট করে। ইভান ভেবেছিল তার কাজ এখানে শুধু ঘোড়া ডেলিভারি দেওয়া, কিন্তু তার অ্যাকচুয়াল কাজ হলো ফ্রান্সিসকো তাকে একটা টাকার ব্রিফকেস দেবে আর ইভান সেটা মেরির কাছে পৌঁছে দেবে। তো ইভান টাকা নিয়ে ফিরছিল আর ভাবছিল কাজটা কত ইজি, কিন্তু মাঝপথে তাকে হঠাৎ পুলিশ আটকে দেয়। প্রথমে পুলিশ লাইসেন্স চেক করে, এরপরে গাড়ির ডিকি খুলতে বলে। ইভান ডিকিতেই টাকার ব্রিফকেসটা রেখেছিল। পুলিশ এতগুলো টাকা দেখে কৈফিয়ত চাইলে ইভান মিথ্যা করে বলে সে নিজের জমি বিক্রি করে এই টাকাগুলো পেয়েছে। তবে পুলিশ তার মিথ্যা ধরে ফেলে এবং মাথাটা গাড়ির সাথে ঠেসে ধরে। তখন ইভান ভোল পাল্টে উঁচু গলায় বলে, হয় আমাকে বাড়ি যেতে দাও, না হলে আমি দূতাবাসে ফোন করব, ওরা সবাই আমার পরিচিত। ইভানের রিয়াকশন দেখে পুলিশ তাকে ছেড়ে দিয়ে চলে যায়। তবে পরে ইভান জানতে পারে ওরা আসলে তার টেস্ট নিচ্ছিল। ওরা মূলত মেরির লোক ছিল। ইভান এরকম সিচুয়েশনে পড়লে কিভাবে হ্যান্ডেল করে এটা দেখতেই ওরা এই নাটকটা সাজিয়েছিল। তো ইভানের কাজের দক্ষতা এবং স্মার্টনেস দেখে মেরি খুব খুশি হয়। তাই সে ইভানকে 10,000 ইউরো পারিশ্রমিকের সাথে এক্সট্রা বোনাসও দেয়। পাশাপাশি দুজনের মধ্যে বেশ ভালো ভাব জমে ওঠে এবং সারা রাত দুজনে পার্টি করে কাটিয়ে দেয়। পরের দিন মেরি তার হাজব্যান্ডের সাথে ইভানের পরিচয় করিয়ে দেয়। মেরির হাজব্যান্ড আরেক বজ্জাত। তার বাবা ডায়মন্ড স্মাগলিং এর কিং ছিল, আর সে নিজে টাকা পাচারের চক্র চালাচ্ছে। বলা যায় মেরি আর তার হাজব্যান্ড দুজনে মিলেই বিজনেসটা চালাচ্ছে। যাই হোক, এরপর থেকে ইভান রেগুলার কাজ করতে শুরু করে। তার কাজ একটাই, ফ্রান্সিসকো তাকে টাকার ব্রিফকেস দেবে আর সে ব্রিফকেসটা ক্লায়েন্টের কাছে পৌঁছে দেবে। প্রথমের দিকে ইভানকে বেলজিয়ামের ক্লায়েন্টের কাছে টাকার ব্রিফকেস ডেলিভারি দিতে হতো, কারণ বেলজিয়াম হলো ডায়মন্ড ট্রাফিকিং এর স্বর্গ। সেখানে ব্যাংকিং সিস্টেমও খুবই ভালো, আর মাত্র 2 জন অফিসার পুরো ব্যাংকিং সিস্টেম কন্ট্রোল করত। তাই ওদেরকে ঘুষ খাইয়ে তারা ফেক ডায়মন্ড ট্রানজেকশনের নাম করে টাকাগুলো সুইজারল্যান্ডে তাদের আরেক ক্লায়েন্টের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেয়। এভাবে তারা এই কালো টাকাকে সাদা বানিয়ে ফেলে। আর এই কাজে মেইন যে দালাল সে হলো ফ্রান্সিসকো। সে বেলজিয়ামের ক্লায়েন্ট আর সুইজারল্যান্ডের ক্লায়েন্টের মাঝে মিডিয়াম হিসেবে কাজ করে। কিন্তু প্রশ্ন হলো, ফ্রান্সিসকো এত কালো টাকা পাচ্ছে কোথায়? অ্যাকচুয়ালি দেশের পলিটিশিয়ান, ব্যবসায়ী থেকে শুরু করে সব দুর্নীতিবাজ লোকের সাথে ফ্রান্সিসকোর ভালো রিলেশন ছিল। বিশেষ করে কনস্ট্রাকশন সেক্টরের সাথে যারা যুক্ত তাদের কাছ থেকেই বেশি টাকা পাওয়া যেত। এরা নিজেদের কালো টাকা সাদা করার জন্য ফ্রান্সিসকোকে দেয়, আর ফ্রান্সিসকো ডায়মন্ড ট্রাফিকিং এর নাম করে এই টাকাগুলো সাদা করে দেয়। বিনিময়ে ফ্রান্সিসকো মোট টাকার উপরে 3% কমিশন নেয়। এই জন্য অনেকে তাকে মিস্টার 3% বলেও ডাকে। তো যাই হোক, পরের বছর ইভানকে জেনেভাতে টাকা ডেলিভারির কাজে দেওয়া হয়। সে 14 মিলিয়ন ইউরো নিয়ে জেনেভাতে গিয়ে একটা রেস্টুরেন্টে ম্যারির সাথে দেখা করে। ম্যারি জানায় তারা আর বেলজিয়ামে টাকা পাচার করতে পারবে না, এখন থেকে তারা সব টাকা জেনেভাতেই পাচার করবে। তারা কথাবার্তা বলছিল, তখন একজোড়া কাপলের হাসাহাসিতে তারা বিরক্ত হয়ে যায়। ইভান খেয়াল করে এই কাপলের বয়সের ডিফারেন্স অনেক বেশি, মানে আমাদের কাপড় বিক্রেতা টনি আর তার এক্স হাজব্যান্ড সাদাতের মতো। ছেলেটার তুলনায় মেয়েটার বয়স অনেক কম। মেরি বলে ছেলেটার ব্রিফকেসে যা আছে তাতে যে কোনো মেয়ে তার জন্য পাগল হয়ে যাবে। তো আলোচনা শেষ করে মেরি ইভানকে একজন লোকের সাথে দেখা করাতে নিয়ে যায়। এই লোকটা একজন আইটি এক্সপার্ট। সে কালো টাকা সাদা করার জন্য একটা উপায় বের করেছে। প্রথমে তারা ব্ল্যাক মানি, মানে স্পেনের কারেন্সি যেহেতু ইউরো, তাই ইউরো দিয়ে তারা ডায়মন্ড কিনবে। এরপরে যেসব জায়গায় ডলারের কারেন্সি আছে সেখানে ডায়মন্ডগুলো ডলারের দামে বিক্রি করবে এবং টাকাগুলো সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে রেখে দেবে। মানে ধরেন আপনি ঢাকা থেকে 1 লাখ টাকার ডায়মন্ড কিনলেন, এরপরে ইন্ডিয়া বর্ডারে গিয়ে 1 লাখ রুপিতে ডায়মন্ডগুলো বিক্রি করে দিলেন। এভাবে কালো টাকা সাদা হয়ে গেল। আর তারা যেহেতু টাকাগুলো সুইজারল্যান্ডের ব্যাংকে রাখবে, তাই স্প্যানিশ সরকার তাদের কোনোভাবেই ধরতে পারবে না। আবার তারা যদি ধরা পড়েও যায় তবুও বলতে পারবে এগুলো ডায়মন্ড বিক্রির টাকা। তাই এভাবে তারা স্মার্টলি কাজগুলো করতে পারবে। তো নতুন কাজের ব্যাপারে সবকিছু জানা এবং শেখার পরে ইভান বাসায় চলে আসে। বাসায় ফিরে রাতে সে টিভি দেখছিল, তখন সে রেস্টুরেন্টের ওই লোকটাকে নিউজে দেখতে পায়। মানে যে লোকটা হাঁটুর বয়সী গার্লফ্রেন্ড নিয়ে রেস্টুরেন্টে গিয়েছিল সে আর কি। এই লোকটা কিন্তু মোটেও সাধারণ কোনো লোক না। এই লোকটার নাম জোশ। সে অত্যন্ত ধনী ব্যক্তি এবং অনেক এমপি মন্ত্রীর সাথে তার ওঠা বসা। তার চেয়ে বড় কথা হলো এই লোকটার বউ আছে। টিভিতে জোশের সাথে তার বউকেও দেখা যাচ্ছিল। এতে ইভান বুঝে যায় লোকটা বউ রেখে পরকিয়া করে বেড়াচ্ছে। এই জন্য সে ওই লোকটাকে টার্গেট করে এবং পরবর্তী কয়েকদিন তাকে ফলো করতে থাকে। একদিন সে হোটেলে জোশের জন্য অপেক্ষা করছিল আর তাকে ফাঁসানোর সুযোগ খুঁজছিল। তবে এই হোটেলের একজন স্টাফ ইভানের মতো স্মার্ট ছিল। সে ইভানের হাবভাব দেখে বুঝে যায় তার এখানে আসার পেছনে কোনো মতলব আছে। তো
তো একটু পরে জোশ গার্লফ্রেন্ড নিয়ে হোটেলে আসলে ইভান খোঁজ নেয় তারা কোন রুমে উঠেছে। জোশ সেই রুমে যাওয়ার আগেই ইভান ওই রুমে ঢুকে সিক্রেট ক্যামেরা লাগিয়ে রাখার প্ল্যান করছিল। তবে রুমে ঢোকার সময়ে সে হোটেল স্টাফের কাছে ধরা পড়ে যায়। নিজেকে বাঁচাতে সে হোটেল স্টাফকে 10,000 ইউরো ঘুষ দেয় এবং ক্যামেরাগুলো রুমের ভেতরে লাগাতে বলে। স্টাফও টাকার লোভে তার কথায় রাজি হয়ে যায়। একটু পরে জোশ গার্লফ্রেন্ড নিয়ে রুমের ভেতরে যা যা কিছু করে সব ক্যামেরায় রেকর্ড হয়ে যায়। এরপরে স্টাফ রেকর্ডটা ইভানকে দিয়ে দেয়। ইভান কি ধরনের কাজ করে এটা জানার পরে ছেলেটা বলে, আমার নাম ইয়ানিক, তোমার কি কোনো পার্টনার লাগবে? ইভান ভেবে চিনতে দেখে ইয়ানিক বেশ স্মার্ট, সে যে কোনো পরিস্থিতি সামাল দিতে পারে, আবার সে মারপিটেও এক্সপার্ট। এই জন্য সে ইয়ানকে নিজের পার্টনার বানিয়ে নেয়। এরপরে দুজনে মিলে জোশের কাছে গিয়ে তাকে ভিডিওটা দেখিয়ে ব্ল্যাকমেল করে। ইভান জানায় সে স্পেন থেকে সুইজারল্যান্ডে টাকা পাচার করে, তবে সে এখন এই শহরেও একটা শাখা খুলতে চাইছে। আসলে মোদ্দা কথা হলো ইভান আর ফ্রান্সিসকোর আন্ডারে কাজ করতে চাইছিল না, সে এখন নিজেই আলাদাভাবে কাজ করতে চাইছিল। আর কাজ করতে গেলে তো ক্লায়েন্টের প্রয়োজন, এই জন্যই মূলত সে জোশকে টার্গেট করে। সে জোশকে ব্ল্যাকমেল করে বলে জোশ যেন তার পরিচিত এমপি, মন্ত্রী আর ব্যবসায়ী সবার সাথে ইভানকে পরিচয় করিয়ে দেয়। সে তাদের সব কালো টাকা সাদা করার ব্যবস্থা করে দেবে। তাই বাধ্য হয়েই জোশ তার পরিচিতদের সাথে ইভান এবং ইয়ানিককে পরিচয় করিয়ে দেয়। কিন্তু তারা অলরেডি ফ্রান্সিসকোর মাধ্যমে কাজগুলো করাতো। তাছাড়া ইভান এই লাইনে নতুন, তাকে তেমন কেউ চেনেও না, তাই কেউ তাকে কাজ দিতে ভরসা পাচ্ছিল না। তবে জোশ সবাইকে রাজি করিয়ে ইভানকে কাজগুলো পাইয়ে দেয়। তো এককভাবে কাজ শুরুর পরে ইভান বেশ মোটা অঙ্কের টাকা কামাতে শুরু করে। এই ব্যাপারটা মেরিও জেনে যায় এবং ইভানের সাথে দেখা করতে আসে। ইভান ফ্রান্সিসকোর ক্লায়েন্টদের বাগিয়ে নিচ্ছে, এই জন্য সে ইভানকে সতর্ক করে দিয়ে বলে, টাকা যেমন মানুষকে অনেক উপরে তুলে দেয়, তেমনি টাকাই আবার মানুষকে ধ্বংস করে দেয়। তাই সে ইভানকে নিজের রেঞ্জের ভেতরে থেকে কাজ করতে বলে। তবে ইভান মেরির কথায় তেমন গুরুত্ব দেয় না। তো ইনকামের চক্করে ইভান অনেকদিন বাড়িতে যায় না, তাই সে নেক্সট ক্রিসমাসে বাড়িতে বাবা মায়ের সাথে দেখা করতে যায়। সাথে সে অনেক দামি গিফটও নিয়ে গিয়েছিল। ইভানের মধ্যে এত পরিবর্তন দেখে তার বাবা জিজ্ঞেস করে সে কি কাজ করে। ইভান জানায় সে ক্লায়েন্টদের হয়ে ইম্পোর্ট এক্সপোর্টের কাজ করে। তবে ইভানের বাবা তার কথা একদমই বিশ্বাস করে না। বাস্তব অভিজ্ঞতা থেকে বাবা জানে কোনো বৈধ উপায়ে এত দ্রুত আঙ্গুল ফুলে কলাগাছ হওয়া যায় না। বাবা ইভানকে বোঝায় এভাবে টাকা ইনকাম করতে গেলে একদিন সে বিপদে পড়বে। তবে ইভান উল্টো বলে টাকাই সবকিছুর একমাত্র সমাধান, টাকা থাকলে সবকিছু করা যায়। ইভানের বাবা বলে, তুই কি নিজেকে খুব চালাক ভাবিস? বাংলাদেশে কিন্তু এক পাগল 15 লাখ টাকার ছাগল কিনে পুরো দেশের অবস্থায় তেরাবেরা করে দিয়েছে। তাই একটা জিনিস মনে রাখবি, বেশি চালাক হওয়া ভালো না, বেশি চালাকের জায়গা হয় জেলখানায়। ইভান এবার বাবার উপরে ক্ষেপে যায় এবং বলে সে প্রয়োজনে জেলে যাবে, তবুও বাবার মতো গরিব হয়ে জীবন কাটাতে পারবে না। তো নীতিনৈতিকতা নিয়ে বাবা ছেলের মাঝে বেশ ঝামেলা হয় এবং ইভান বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপরে সে তার পুরনো বন্ধুদের সাথে দেখা করে। বন্ধুরা এখন কি করছে জানতে চাইলে তারা জানায় তারা এখন ইভানের কনস্ট্রাকশন প্ল্যান অনুযায়ী কাজ করছে। তারা ব্যাংক থেকে লোন নিয়ে পুরনো বাড়ি কিনে সেগুলো সারিয়ে ডাবল দামে বিক্রি করছে। লাভের টাকায় তারা একটা নতুন গাড়িও কিনেছে। তবে সে সময় তারা ইভানের প্ল্যানকে পাত্তাই দেয়নি, আর এখন ওরা সেই প্ল্যানেই ইনকাম করছে, অথচ ইভানকে কিছু জানায়ও নি। এই জন্য ইভান কিছুটা আপসেট হয়। তবে সে ওদেরকে কিছু না বলে শুধুমাত্র শুভকামনা জানিয়ে চলে আসে। তো যাই হোক, মার্ভেলাতে ফিরে এসে সে আবারও কাজে লেগে পড়ে। একদিন সে জোশের পার্টিতে অ্যাটেন্ড করে। তবে এই পার্টিতে কারা আসছে যাচ্ছে সেটা আবার দুজন পুলিশ অফিসার নজর রাখছিল। পার্টিতে ইভানকে দেখে পুলিশ কমিশনার তার অ্যাসিস্ট্যান্টকে ইভানের ব্যাপারে ডিটেলস বের করতে বলে। অ্যাসিস্ট্যান্ট জানায় ইভান রিসেন্টলি জোশের হয়ে কাজ শুরু করেছে, তবে তার অতীতের কোনো ক্রাইম রেকর্ড নেই। কমিশনার বুঝে যায় ইভান এই দুনিয়ার নতুন পাপী। তো এই পার্টিতে ফ্রান্সিসকো এবং তার মেয়ে লেতিসিয়াও এসেছিল। ইভান যথাসম্ভব ফ্রান্সিসকোর থেকে দূরে থাকার চেষ্টা করছিল। তবে লেতিসিয়াকে সামনে পেয়ে ইভান তার সাথে ভাব জমানোর চেষ্টা করে, কিন্তু এ সময় ফ্রান্সিসকো সেখানে চলে আসে এবং ইভানকে থ্রেট দিয়ে বলে, তুমি আমার ক্লায়েন্টদের কেড়ে নিয়েছো, তোমার ইনকামের চক্করে আমার অনেক লস হয়ে যাচ্ছে, তাই সময় থাকতে শুধরে যাও, আমি এখানে কোনো কম্পিটিশন চাই না। ইভান ফ্রান্সিসকোর থ্রেট শুনে কোনো রিয়াকশন করে না, বরং সে চুপচাপ ইয়ানিককে নিয়ে বেরিয়ে আসে। তবে রাস্তায় তাদেরকে ফ্রান্সিসকোর লোকেরা আটকায় এবং বেদম পেটায়। মার খাওয়ার পরে ইভানের হুঁশ হয় এবং বুঝতে পারে পানিতে থেকে কুমিরের সাথে শত্রুতা করা যাবে না। তাই সে সোজা ফ্রান্সিসকোর কাছে যায় এবং অফার দেয় ইভান যা ইনকাম করবে ফ্রান্সিসকোকে তার 20% কমিশন দেবে। তবে ফ্রান্সিসকো 30% কমিশন চায়। আর শেষ পর্যন্ত তারা ডিল করে এই বছরে তারা ফ্রান্সিসকোকে 30% হারে কমিশন দেবে, তবে পরের বছর থেকে 20% হারেই কমিশন দেবে। তো
তো দুই পক্ষ ডিল ফাইনাল করার পরে ফ্রান্সিসকো আরেকটা ব্যাপারে ইভানকে সতর্ক করে দেয়। ফ্রান্সিসকো জানতো ইভান একটা বজ্জাত, এই জন্য সে ইভানকে তার মেয়ে লেতিসিয়ার কাছ থেকে দূরে থাকার নির্দেশ দেয়। ইভান শর্ত মেনে নিয়ে বেরিয়ে যায়। এরপর থেকে সে ফুল দমে কাজ শুরু করে। নেক্সট 2-3 বছরে সে বলা যায় টাকার পাহাড় জমিয়ে ফেলে। ছোটলোক যখন হুট করে অনেক টাকার মালিক হয়ে যায় তখন তার আচার আচরণও অনেক চেঞ্জ হয়ে যায়, তার ভেতরে অহংকার জেগে ওঠে। ইভানের বেলাতেও সেম অবস্থা হয়। ইভানের পাত্তা না পেয়ে একদিন ম্যারি তার সাথে দেখা করতে আসে। যেই ম্যারির লেজ ধরে সে এই লাইনে এসেছিল সেই ম্যারিকেই সে অপমান অপদস্থ করে। ম্যারি চুপচাপ সব সহ্য করে নিয়ে বলে তার হাজব্যান্ড একটা ইনফরমেশন পেয়েছে, গোপনে ফ্রান্সিসকোর ব্যাপারে পুলিশ ইনভেস্টিগেশন করছে। তাই ফ্রান্সিসকোর সাথে যারা জড়িত আছে পুলিশের কাছে সবার ব্যাপারেই তথ্য আছে। বাই চান্স যদি পুলিশ ফ্রান্সিসকোকে ধরে ফেলে তাহলে তারা সবাই ফেসে যাবে। ম্যারি মূলত এই ব্যাপারটাই ইভানকে জানাতে এসেছিল, আর কথাটা জানিয়ে সে চলে যায়। ম্যারির কথাগুলো শোনার পরে ইভান বেশ বিচলিত হয়ে পড়ে। পরবর্তী কিছুদিন সে খেয়াল করে একটা গাড়ি তাকে ফলো করছে। সে সহজেই বুঝে যায় এরা আন্ডারকভার পুলিশ, এই জন্য সে এর থেকে বাঁচার একটা উপায় ভাবতে থাকে। সে যেহেতু অনেক স্মার্ট তাই এই পরিস্থিতি হ্যান্ডেল করারও একটা উপায় পেয়ে যায়। এই জন্য সে সোজা কমিশনারের কাছে যায় এবং বাজিয়ে দেখার চেষ্টা করে পুলিশ তার ব্যাপারে কতটুকু জানে। তবে কমিশনার ইভানের ব্যাপারে প্রায় সবকিছুই জেনে গিয়েছিল, তাই সে কমিশনারের সাথে একটা ডিল করে। সে ফ্রান্সিসকো এবং তার ক্লায়েন্টদের ব্যাপারে তথ্য দেবে, বিনিময়ে পুলিশ থেকে এই ঝামেলা থেকে প্রোটেক্ট করবে। কমিশনার রাজি হয়ে গেলে ইভান ফ্রান্সিসকোর সব তথ্য জানিয়ে দেয়। পাশাপাশি তার উপরে যাতে ফ্রান্সিসকো বা অন্য কেউ সন্দেহ না করে এই জন্য প্রথমে সে তার পার্টনার ইয়ানিককে দূরে সরিয়ে দেয়। এরপরে সে লেতিসিয়াকে তার সাথে বিদেশে ট্যুর দেওয়ার প্রপোজাল দেয়। লেতিসিয়া যেহেতু এমনিতেই ইভানের উপরে দুর্বল ছিল তাই সেও কিছু না ভেবে রাজি হয়ে যায়। এরপরে ইভান লেতিসিয়াকে নিয়ে কয়েকদিনের জন্য ট্যুরে চলে যায়। সে লেতিসিয়াকে বিভিন্ন গিফট এবং সারপ্রাইজ দিয়ে বিজি রাখছিল, আর ততদিনে পুলিশ জোশ, ফ্রান্সিসকো সহ তার ক্লায়েন্টদের গ্রেফতার করে নেয়। একদিন হোটেলে বসে লেতিসিয়া টিভির নিউজে বাবার গ্রেফতারের খবরটা জানতে পেরে অস্থির হয়ে যায়। সে দ্রুত ব্যাগপত্র গুছিয়ে বাড়ি চলে আসে। ইভানও তাকে আটকায় না, কারণ তার স্বার্থ তো হাসিল হয়ে গিয়েছে। আহা, পুরুষ বড় বেইমান রে। যাই হোক, এটাই বাস্তব, হা হা হা। তো এরপরে ইভানও দেশে ফিরে আসে এবং ম্যারি আর তার হাজবেন্ডের সাথে দেখা করে বলে এখন ফ্রান্সিসকো জেলে আছে, তাই পুরো ফিল্ড ফাঁকা। এই সুযোগে যদি সে ফ্রান্সিসকোর সব ক্লায়েন্টের কাজগুলো হাতিয়ে নেয় তাহলে সে একাই মানি লন্ডারিং জগতে রাজ করতে পারবে। তবে ম্যারি এবং তার হাজবেন্ড বলে এখন পরিস্থিতি গরম, পরিস্থিতি ঠান্ডা না হওয়া পর্যন্ত তাদের আন্ডারগ্রাউন্ডে চলে যাওয়া উচিত, না হলে তাদেরও বিপদে পড়ার চান্স আছে। পরিস্থিতি ঠান্ডা হলে তারা আবারও ফিরে এসে কাজ শুরু করতে পারবে। এরা যেহেতু এই লাইনে অনেক অভিজ্ঞ, তাই এবার ইভানের মনে হয় এদের পরামর্শ মেনে নেওয়া উচিত। এই জন্য সে ইয়ানিককে ডেকে নিয়ে মাদ্রিদে চলে যায়। পরবর্তী কয়েক মাস তারা পার্টি ফার্টি মস্তি করে কাটিয়ে দেয়। একদিন সে দুই পাশে দুটো পরী নিয়ে শুয়েছিল, এ সময় সেখানে হঠাৎ লেতিসিয়া চলে আসে এবং ইভানের আসল রূপটা দেখে ফেলে। সে তখনই ইভানের সাথে ব্রেকআপ করে চলে যায়। ঠিক ওই সময় আবার ইভানের মায়ের ফোন আসে এবং জানায় যে ইভানের বাবা মারা গিয়েছে। ততদিনে পার্টি আর নেশাপানি করে ইভানের সমস্ত টাকাও ফুরিয়ে গিয়েছিল। আবার পুরো দেশে তখন অর্থনৈতিক সংকটও দেখা দেয়। তাদের বেশিরভাগ টাকা আসতো কনস্ট্রাকশন ফিল্ড থেকে। দেশের অর্থনৈতিক সংকটের কারণে নতুন নতুন বিল্ডিং তৈরি হওয়া বন্ধ হয়ে যায়, ফলে কালো টাকার জোগান না থাকায় ইভানের ইনকামও বন্ধ হয়ে যায়। এই জন্য শেষ পর্যন্ত সে আবারও বাড়ি ফেরার সিদ্ধান্ত নেয়। তাই সে কাঁথা কম্বল গুছিয়ে বাড়ি ফিরে আসে। বাড়ি ফেরার পরে সে আবারও নতুন কোনো বিজনেস আইডিয়া খুঁজে বেড়াচ্ছিল। একদিন সে বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার সময় 3 জন সন্দেহজনক লোককে দেখতে পায়। ইভান ধারণা করে এদের পিছু নিলে হয়তো কোনো কাজের সন্ধান পাওয়া যেতে পারে। এই জন্য সে লোকগুলোকে ফলো করে এবং বুঝতে পারে এরাও মানি লন্ডারিং চক্রের সাথেই যুক্ত। তবে ওদের ভেতরে একজন বুঝে ফেলে ইভান ওদেরকে ফলো করছে, তাই সে একটা স্টিক দিয়ে ইভানের গাড়ির কাচ ভেঙে দিয়ে তাকে থ্রেট দেয়, তাকে যদি আবারও আশেপাশে দেখা যায় তাহলে ডিম থেরাপি দেওয়া হবে। থ্রেট শুনে ইভান শিওর হয়ে যায় সে ঠিক জায়গাতে এসেছে। এরকম একটা গ্যাংই তো তার দরকার। তো এদের ব্যাপারে বিস্তারিত খোঁজ নেওয়ার পরে সে জোশের কাছে যায়। জোশ জানায় এই গ্যাংয়ের লিডার হলো ইয়াওমিং। সেও মানি লন্ডারিং জগতের কিং, পাশাপাশি সে মাফিয়া গ্যাংও চালায়। সে স্পেন থেকে চীনে টাকা পাচার করে, তবে তার টাকা পাচারের সিস্টেম একটু ওল্ড ফ্যাশনের। সে এখনো খেলনার ভেতরে, ড্রেসের ভেতরে করে টাকা পাচার করায়, ফলে প্রায় সময় কাস্টমস এবং এয়ারপোর্টে তার লোকেরা ধরা পড়ে যায়। তাই ইভান যদি তাকে টাকা পাচারের বেটার কোনো পদ্ধতি দেখাতে পারে তাহলে ইভান শিওর তার হয়ে কাজ করার সুযোগ পাবে। আসলে হারাম টাকা যার পেটে একবার যায় সে আর এই নেশা ছাড়তে পারে না। এই জন্য ইভান ইয়াওমিং এর সাথে কাজ করার সিদ্ধান্ত নেয়।
তবে তার আগে সে ম্যারির সাথে দেখা করতে যায়। সে ম্যারিকে ব্যাপারটা জানালে ম্যারি প্রথমে দ্বিমত জানিয়ে বলে এই মুহূর্তে স্পেনে টাকার ক্রাইসিস চলছে, তাছাড়া পুলিশের তৎপরতাও অনেক বেশি, তাই তাদের জন্য এই বিজনেস অনেক রিস্কি হয়ে যাবে। তবে ইভান বলে তারা সুইজারল্যান্ডের ক্লায়েন্টের কাছ থেকে স্পেনে টাকা নিয়ে আসবে, এরপরে ইয়াওমিং এর মাধ্যমে কালো টাকাগুলো সাদা করে চীনে পাচার করবে। এভাবে তারা 3% কমিশন নিয়ে নিজেদের বিজনেস চালিয়ে যেতে পারবে। তো এরপরে ইভান ম্যারিকে নিয়ে ইয়াওমিং এর কাছে গিয়ে প্রপোজাল দেয়। ইভান সহজেই মানুষকে পটিয়ে ফেলতে পারত, তাই ইয়াওমিংও তার সাথে ডিল করতে রাজি হয়ে যায়। এরপরে ইভান ইয়ানিককে ফোন করে ডেকে নেয় এবং আবারও আগের মতো তারা কাজ শুরু করে দেয়। তাদের বিজনেস বেশ ভালোই চলছিল। একদিন ইভান আর মেরি রেস্টুরেন্টে বসেছিল, তখন সেখানে ফ্রান্সিসকো এবং লেতিসিয়া চলে আসে। ফ্রান্সিসকো জাজকে টাকা খাইয়ে কেসটা ডিসমিস করে দিয়েছে। তবে ফ্রান্সিসকোর কথার ধরনে বোঝা যায় ইভান তাকে জেলে পাঠিয়েছিল, এটা সে জেনে গিয়েছে। এছাড়া ইভান লেতিসিয়াকেও ঠকিয়েছে, এই জন্য ফ্রান্সিসকো ইভানের উপরে প্রতিশোধ নিতে চাইছিল। তবে ফ্রান্সিসকোর আগেই একজন আইটি টেকনিশিয়ান তাদের ক্ষতি করে দেয়। এই আইটি টেকনিশিয়ান সুইস ব্যাংকের সমস্ত সিক্রেট অ্যাকাউন্টের লিস্ট ফাঁস করে দেয়। এই লিস্টে ইভান এবং ম্যারির সমস্ত ক্লায়েন্টের অ্যাকাউন্টও ছিল, তাই এরা দুজনও পুরোপুরি ফেঁসে যায়। ম্যারি বলে তাদের এখনই আন্ডারগ্রাউন্ডে চলে যেতে হবে, এই জন্য তারা পালানোর জন্য বেরিয়ে পড়ে। কিন্তু পুলিশ অলরেডি তাদের ফলো করছিল। তবুও ইভান পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু ইভান এবং ম্যারি পথে ইয়াওমিং এর লোকদের হাতে ধরা পড়ে যায় এবং ওরা তাদেরকে তুলে নিয়ে যায়। ইয়াওমিং সন্দেহ করছিল ইভানই পুলিশের কাছে ইনফরমেশন লিক করেছে। ইভান বোঝানোর চেষ্টা করে সে পুলিশকে কিছুই জানায়নি। তবে যেহেতু ইভান আগেও সেম কাজ একবার করেছে, তাই ইয়াওমিং তাকে বিশ্বাস করছিল না। ইয়াওমিং ইভানকে মেরেই ফেলবে, তখন ইভান প্রপোজাল দেয় সে ইয়াওমিং এর সব টাকা চীনের হংকংয়ে পাচার করে দেবে, এমনকি সে নিজ দায়িত্বে টাকাগুলো হংকংয়ে নিয়ে যাবে। ইয়াওমিং এর হাতে টাকাগুলো পাচারের আর কোনো সুযোগ ছিল না, তাই সেও ইভানকে লাস্ট একটা সুযোগ দেয়। ইভান চেয়েছিল এই ডেলিভারির পরে তারা যা কমিশন পাবে তাই দিয়ে সে আর মেরি বাকি জীবনটা কাটিয়ে দেবে। এসব অবৈধ লাইনে তারা আর থাকবে না, তাছাড়া এই দেশ থেকে তারা সহজে সেফ এক্সিটও পাবে না। তাই টাকার সাথে যদি ইভানও চীনে চলে যায় তাহলে সেখানে নতুন জীবন শুরু করতে পারবে, কারণ ওখানে তো আর কেউ তাকে চেনে না। তো তারা টাকা পাচারের জন্য ইভানের কথা মতো কন্টেনার লোড করে। ইভান কন্টেনারের ভেতরে লুকিয়ে থাকে। এখন তার দায়িত্ব হলো এই 1500 কোটি প্লাস ইউরো হংকংয়ে পৌঁছে দেওয়া। তো এরপরে তারা যাত্রা শুরু করে। তারা কিভাবে হংকংয়ে কন্টেনারটা নিয়ে যায় সেটা মুভিতে দেখানো হয়নি, তবে তারা সফলভাবে হংকং পোর্টে কন্টেনারটা নিয়ে যায়। মানে আমরা মুভির প্রথম দৃশ্যে যেই শিপিং পোর্টের সিনটা দেখেছিলাম আর কি। তো কন্টেনার গোডাউনে নিয়ে আসার পরে ইভানও ভেতর থেকে বেরিয়ে আসে। সবগুলো টাকা গুনে দেখা যায় টাকার পরিমাণ একদম ঠিকঠাক আছে, অর্থাৎ ইভান তার কাজে সফল হয়েছে। এই আনন্দে ইভান একটা স্টেডিয়ামে পার্টি করতে যায়। সে মহা আনন্দে পার্টি করছিল। তখন হঠাৎ সেখানে হংকং পুলিশ চলে আসে এবং জানায় স্পেন থেকে ইভানের নামে ইন্টারন্যাশনাল ওয়ারেন্ট জারি হয়েছে। এই বলে পুলিশ থেকে গ্রেফতার করে এবং স্পেনে ফেরত পাঠায়। ইভান যেই কমিশনারের কাছে ফ্রান্সিসকোর তথ্য লিক করেছিল সেই মূলত তার কেসটা লিড করছিল। সে কমিশনারকে 1 মিলিয়ন ইউরো ক্যাশ ঘুষের অফার দেয়। তবে কমিশনার খুব সৎ এবং নিষ্ঠাবান ছিল, তাই সে ইভানের অফার রিজেক্ট করে দিয়ে বলে ইভানের অন্তত 20 বছরের জেল হবে। ইভান যদি দেশের বেস্ট লয়ারকেও হায়ার করে তবুও তাকে মিনিমাম 15 বছর জেল খাটা লাগবে। এটা শুনে ইভান ক্ষেপে যায় এবং বলে সে 48 ঘন্টার ভেতরেই ছাড়া পাবে। ম্যারি যেহেতু এখনো বাইরে ছিল তাই ইভানের আশা ছিল ম্যারি যেভাবেই হোক তাকে ছাড়িয়ে নিয়ে যাবে, কিন্তু কমিশনার জানায় ম্যারি ইভানকে ধরিয়ে দিয়েছে। আসলে ম্যারি নিজের জীবন বাঁচানোর জন্য ইভানের সমস্ত তথ্য পুলিশকে দিয়ে দিয়েছে। এটা শোনার পরে ইভানের মন সম্পূর্ণভাবে ভেঙে যায়। একটু পরে ইভানকে যখন কাস্টডিতে নিয়ে যাওয়া হচ্ছিল তখন সে ম্যারিকে বেরিয়ে যেতে দেখে। ম্যারি এমন রিয়াকশন দিচ্ছিল যেন সে ইভানকে চেনেই না। ইভানও বুঝতে পারে আরেকজনের জন্য গর্ত খুললে নিজেকেও সেই গর্তে পড়তে হয়। সে যেভাবে ফ্রান্সিসকোর সাথে প্রতারণা করেছিল একইভাবে ম্যারিও আজ তার সাথে প্রতারণা করল। যাই হোক, নেক্সট কিছুদিন প্রচুর ধরপাকড় চলে এবং মানি লন্ডারিং এর সমস্ত সিন্ডিকেট ভেঙে যায়। এর কিছুদিন পর একজন রিপোর্টার এসে ইভানের সাক্ষাৎকার নেয়। ইভান এতদিনে বুঝতে পেরেছে তার বাবা ঠিকই বলেছিল, বেশি চালাক লোককে শেষ পর্যন্ত জেলেই যেতে হয়। সে তার বাবার কথাটা সাক্ষাৎকারে বলে এবং সবাইকে সতর্ক করে দেয় কেউ যেন টাকার লোভে না পড়ে। টাকার লোভ মানুষকে ধ্বংস করে দেয়। আর এই সুন্দর পরামর্শের মধ্য দিয়ে মুভিটা এখানেই শেষ হয়ে যায়। প্রিয় দর্শক, অবৈধ ইনকামের মাধ্যমে যতই টাকার পাহাড় বানানো হোক না কেন, এই টাকার চাপে একদিন তাকে ধ্বংস হতে হবে। সৎ ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন, তাই তার আপদ বিপদও তিনি দূর করে দেন। তাই সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রেখে আমরা সৎ পথে উপার্জনের চেষ্টা করব, তাহলে কোনো বিপদই আমাদের ছুঁতে পারবে না।
তো যাই হোক, গল্পটা ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট করুন আর পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল প্রেস করে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।